মাইকটা মনে হয় একটু জোরে জোরে বাজছে, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? প্রকৃতি চাচ্ছে না যে আমাকে নিয়ে একটি সন্ধ্যা হোক, কারণ ওই সাইনবোর্ডটা খুলে পড়ে গেছে এবং আমার ছেলে চিৎকার শুরু করেছে, চিৎকার করে কাঁদতেছে। কাজেই আমি মনে হচ্ছে যে কোথায় একটা সমস্যা হয়ে গেছে, সমস্যাটা কি আমি ধরতে পারছি না। আমার সমস্যা হচ্ছে এই যে আমি প্রফেশনাল বক্তা এই সেন্সে 20 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারি করেছি এবং যেহেতু মাস্টারি করেছি 40 মিনিট করে বক্তৃতা আমি 20 বছর ধরে দিয়ে আসছি, কাজে আমাকে প্রফেশনাল বক্তা বলা যেতে পারে। সমস্যা হচ্ছে কি, ওই বক্তৃতাগুলি আমার থাকে তৈরি, তার জন্য প্রিপারেশন থাকে, কি বিষয়ে বলবো, এন্ট্রপি বিষয়ে বলবো নাকি থার্মোডাইনামিক্স বলবো, গোছানো থাকে। আজকে আমার কোনো কিছুই গোছানো না, বক্তৃতা তো নাই। অনেকে মনে করেন যে যারা লেখালেখি করেন, যারা ফিকশন রাইটার, তারা সম্ভবত গল্পও চমৎকার করে বলতে পারে বা কথাও চমৎকার করে বলতে পারে। ইহা সত্য নহে। আমি আমার দীর্ঘ জীবনে বহু লেখককে দেখেছি মোটেই ভালো কথা বলতে পারেন না, শুধু একজন পারেন খুব চমৎকার কথা বলতে, তার নাম হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। উনি যেমন চমৎকার করে লেখেন তেমনি চমৎকার করে কথাও বলেন। আমি বহুবার মুগ্ধ হয়ে তার কথা শুনেছি। তা আপনাদেরকে আমি অনুরোধ করবো মাথা থেকে তার পাশে যে জাজ সাহেবরা ঘুষ খান, মামলা হাজিরা দিলাম। তারপর আমাদের অ্যাটর্নি জেনারেল আমাকে ডেকে পাঠালেন এবং বললেন আপনি একটা কাজ করেন, গিয়ে হুমায়ুন সাহেব আপনি ক্ষমা প্রার্থনা করেন এবং বইটি উইথড্র করে নেন। আমি বললাম যে ভাই আমি ক্ষমা প্রার্থনা করবো না, আমি মামলা চালিয়ে যাব। আমি মনে করি যেটা লিখেছি ভুল লিখিনি। আমরা আমাদের সমাজে যে অবক্ষয়, সেই অবক্ষয় শুধু আমাদের মধ্যেই থাকবে, জাজ সাহেবদের মধ্যে থাকবে না, এটা হইতে পারে। এরা তো আমাদের থেকে এসেছে, আমাদের সোসাইটির মানুষ। আমি মামলা চালাই যাব। মামলা চললো থাকে। দুজন বিচারকের ভিতরে একজন বললেন যে আমি এম্বারাস শব্দটা কি, আমি বিব্রত। উনি মামলাটা আবার উঠলো, আবার কোর্টে গেল, সেখানে একজন গিয়ে বললেন যে আমি বিব্রত, আরেকবার উঠলো, সেখানে বিব্রত। তারপরে মামলাটা আমেরিকায় আসতে দেয়। বইয়ের প্রকাশক বাংলাদেশ থেকে টেলিফোন করলো যে স্যার আপনি ঢাকায় আসবেন না। কেন? ঢাকায় আসলে আপনাকে অ্যারেস্ট করা হবে। আমি কি করেছি ঢাকায় আসলে আমাকে অ্যারেস্ট করা হবে? কারণ সেখানে একজনকে সম্পর্কে আপনি বইয়ে লিখেছেন, সে ছিল ঢাকায়। আসলে তার নামে ইয়ে বের করেছে, বাংলাদেশ থেকে তার নামে কি বলে টিকিট বের করেছে, ডাক টিকিট বের করেছে তার নামে। তার নামে একটা রাস্তা আছে পিরোজপুরে, তার নামে একটা ঘাট আছে। আপনি তো তাকে বলেছেন ঢাকা বইয়ের ভিতরে। আচ্ছা, এবং তার ভাই, সে মারা গেছে মুক্তিযুদ্ধের সময়, তার ভাই আমার নামে 1 কোটি টাকা মানহানি মামলা করেছে। আচ্ছা, মহা বিপদে পড়লাম, গেলাম ঢাকায়, আমাকে কেউ অ্যারেস্ট করলো না। বাসায় গেলাম, সবাই লোকজন আসলো, আমি বললাম যে হ্যাঁ আমি মামলা চালাই দেবো। আমি প্রমাণ করে বসেছিল টাকা, এবং বহু ডাকাতের নামে পোস্টের স্টাম্প বেড়েছে, তার মানে কিছু না। বহু ডাকাতের নামে রাস্তাঘাটও আছে বাংলাদেশে, তাদের কি যায় আসে? যখন আমি একটা স্ট্রং স্ট্যান্ড নিলাম তখন তারা পিছিয়ে পড়ল। সবাইকে শুভ সন্ধ্যা এবং আসসালামু আলাইকুম। আমি তো আসলে কথা সেভাবে করে আসলে কথা এরকম করে বলা হয় না। আর আজকে যেই বিষয়ে আমরা এখানে এসেছি, হুমায়ুন আহমেদকে নিয়ে একটি সন্ধ্যা, সেভাবে করে হুমায়ুন আহমেদকে নিয়ে কথা বলার মতো আমার মানে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স ছাড়া আর কিছু বলার নেই, এবং সেগুলো আসলে আজকে বলার মতো সেরকম কিছু খুঁজে পাচ্ছি না। তো যেটা বলতে চাচ্ছি যে লস অ্যাঞ্জেলস এটা আমার প্রথম আসা, এবং আমি আসলে ভাবতেই পারিনি, আমরা তো বেড়াতে এসেছি, সেরকম কোনো অনুষ্ঠানে আসিনি। এরকম অল্প সময়ের মধ্যে যে এত একটা ওয়ার্ম ওয়েলকাম পাবো, এরকম একটা আয়োজন হবে, এটা তো কল্পনার বাইরে ছিল। তো এই জন্য সবাইকে ধন্যবাদ। বিশেষ করে ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স, এটা না বললে আসলে আমার কাছে খারাপ লাগবে। বাচ্চু ভাইকে জিজ্ঞেস করছিলাম যে ইবনে মিজান সাহেব এসেছেন কিনা, উনি কোথায় আছেন, তো শুনলাম ওনার একটা সার্জারি হয়েছে, এজন্য আসতে পারেননি। এটা আপনাদের জন্য খুবই একটা নতুন ইনফরমেশন। আপনারা আমাকে শ্রাবণ মেঘের দিন ছবিতে দেখেছেন, বা চন্দ্রকথা, 2 দুয়ারি, শ্যামল ছায়া, আমার আছে জল, অনেক ছবিতে দেখেছেন। হুমায়ুন আহমেদ, আমার অভিনয় জীবনের শুরু কিন্তু ইবনে মিজানের ছবি দিয়ে, সেই জন্যই ওনার সঙ্গে আমার আজকে দেখা হলে আমার কাছে খুব ভালো লাগতো। আমার বয়স তখন 5.5 বছর। ওনার পরিচালনায়
ছবির নাম ছিল আলাল দুলাল, এবং এখানে আমি সুচরিতার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলাম, একটি গানের লিপসিং করেছিলাম। তো এটা আমার জন্য একটা অনেক বড় এক্সপিরিয়েন্স ছিল সেই সময়ে। তো ওনার সঙ্গে দেখা হলে আমার কাছে খুব ভালো লাগতো। আর আমার কথা শুনতে খুব একটা ভালো লাগার কথা না, বরং আমি আপনাদেরকে যেটা কিছুটা ভালো লাগতে পারে আমি আপনাদেরকে 2 লাইন গান শোনাতে পারি। আমি আসলে হুমায়ুন আহমেদের লেখা একটি বর্ষার গান গেয়ে শোনাচ্ছি। যদি মন কাঁদে তুমি চলে এসো, এক বরষায়। যদি মন কাঁদে তুমি চলে এসো, এক বরষায়। এসো ঝড়ো ঝড়ো বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে। এসো কোমল শ্যামল ছায়, চলে এসো তুমি চলে এসো, এক বরষায়। যদি মন কাঁদে তুমি চলে ঝলকে ঝলকে নাচিবে বিজলি আলো। যদি মন কাঁদে তুমি চলে এসো, এক বরষায়। জল ভরা দৃষ্টিতে চলে এসো তুমি চলে এসো, এক বরষায়। যদি মন কাঁদে তুমি চলে এসো, এক বরষায়।